জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো এখন আপনি ডাউ জোন্সের দেখতে পাচ্ছেন ইন্ডেক্সকে। এই ভিডিওর মধ্যে আমি একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরবো এবং তার সাথে সাথে আজকের মার্কেটের কিছু কিছু শেয়ার কীরকম পারফরমেন্স করলো সেগুলোও তুলে ধরবো। তো ডাউ জোন্সের এখন চার্ট প্যাটার্নটা কেন আপনাদের দেখাচ্ছি। ডাউ জোন্সের এখন 1 বছরের চার্ট প্যাটার্ন আপনি দেখতে পাচ্ছেন। তো 1 বছরের চার্ট প্যাটার্নে আমরা দেখছিলাম কন্টিনিউয়াসলি ইউএস মার্কেট ভালো পারফরমেন্স করছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই যখন থেকে ট্যারিফের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তারপর থেকেই কন্টিনিউয়াসলি ইউএস মার্কেটে একটা ধস দেখতে পাচ্ছি আমরা। এবং এই ইউএস মার্কেটের সাথে আমাদের নিফটির যদি কম্পেয়ার করি তো দেখুন, রেড কালারে নিফটিকে দেখতে পাচ্ছেন এবং ব্লু কালারে ডাউ জোন্সকে দেখতে পাচ্ছেন। এবার ডাউ জোন্সে মোটামুটি 6% নেগেটিভ দেখতে পাচ্ছি এবং নিফটিতে আমরা পজিটিভ দেখতে পাচ্ছি, নেগেটিভ নয়। তো এটা কেন? এটা হচ্ছে 6 মাসের চার্ট প্যাটার্ন। ডাউ জোন্সের সাথে নিফটির কম্পেয়ার করছি আমি, ঠিক আছে? তো দেখুন, দুটো চার্ট প্যাটার্নই দেখা যাচ্ছে। তো ব্লু লাইনটা হচ্ছে ডাউ জোন্সের এবং রেড লাইনটা হচ্ছে আমাদের নিফটি। তাহলে আমরা কন্টিনিউয়াসলি যেভাবে দেখছিলাম ইউএস মার্কেট খুব দারুণ পারফরমেন্স করছিল, সেই তুলনায় আমাদের নিফটি সেইভাবে পারফর্ম করছিল না। কিন্তু এখন দেখুন ইউএস মার্কেটের ডাউ জোন্সের চার্টটা কোথায় আছে এবং আমাদের নিফটির চার্টটা কোথায় আছে, ঠিক আছে? এটা হচ্ছে 6 মাসের পারফরমেন্স, 6 মাসে এই অবস্থা। এবার লাস্ট 3 মাসেও বললেও ভুল হবে, বেশ কয়েকদিন ধরে এই ট্যারিফের অ্যানাউন্সমেন্টটা হওয়ার পরেই মোটামুটি এই জায়গাটায় একটা নর্মাল পারফরমেন্সই ছিল। তারপর থেকেই ডাউ জোন্স যেদিকে, আমাদের নিফটি উল্টো দিকে। দেখছেন, যেদিকে ডাউ জোন্স আমাদের নিফটি তার উল্টো দিকে। এবং লাস্ট 3 মাসের পারফরমেন্স আমরা যদি দেখি তাহলে আমাদের নিফটি প্রায় 6.5% পজিটিভ এবং ডাউ জোন্স 11.5% নেগেটিভ। এবং আজকের দিনে বড় একটা সংস্থা, সেটা হচ্ছে জ্যাফারিজ, সে একটা এমন বিজ্ঞপ্তি দিয়েছে মানে যেটা আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য যথেষ্ট পজিটিভ পয়েন্ট। তো ডাউ জোন্স মানে ইউএস মার্কেটের থেকে ইন্ডিয়ান মার্কেটে এখন গ্রোথ অপরচুনিটি বেশি দেখছে, এটা জ্যাফারিজের মতামত। সেই মতামতটা যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি বাংলাতে ট্রান্সফার করে নিচ্ছি, সেটাই আমি আপনাদের দেখিয়ে নিচ্ছি। তো জ্যাফারিজ টোটাল রিপোর্টটা কি বলেছে তার সার সংক্ষেপ মোটামুটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো জ্যাফারিজ এই মুহূর্তে ভারতীয় বাজারকে, মানে জ্যাফারিজ হচ্ছে প্রচুর বড় একটা সংস্থা এবং বলতে পারেন বিশ্বের 1 নম্বর সংস্থা বলতে পারেন। তো সেই জ্যাফারিজের এটা মতামত, এই মুহূর্তে ভারতীয় বাজারকে মৌলিকভাবে শক্তিশালী ও ম্যাক্রো ইমিউন হিসাবে দেখছে, যেখানে ঘূর্ণায়মান বৈশ্বিক চাপে তুলনায় স্থিতিশীলতা বজায় রয়েছে। ভারতীয় ইকুইটি মার্কেটে এফপিআই আয়ের সম্ভাবনা রয়েছে। রুপিও তুলনামূলকভাবে সুরক্ষিত ঠান্ডা থাকবে আর আরবিআই এর নীতি সহায়ক ভূমিকা পালন করছে। মানে আরবিআই এর সাথে সাথে আরবিআই গভর্নর যেভাবে আমাদের মার্কেটে লিকুইডিটি পুশ করেছে, সেটাও একটা পজিটিভ পয়েন্ট। তো মোদ্দা কথা হচ্ছে উনি বলতে চাইছেন এই মুহূর্তে ভারতীয় বাজারকে খুব শক্তিশালী রূপে দেখছেন, যেটা জ্যাফারিজ বলছে এবং এটা ইকোনমিক টাইমসের খবর, ঠিক আছে? অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে সাম্প্রতিক ট্রেডিংয়ে উত্থান পতন কমেছে। তার মানে এই যে ইউএস মার্কেট খুললেই ভলিটাইলিটি চলছে, দেখতেই পাচ্ছেন কয়েকদিন ধরে। এবার যে সমস্ত মার্কেটে এরকম ভলিটাইলিটি চলবে এবং আমেরিকা এখন কি করতে চাইছে, মানে অ্যাকচুয়াল যে কি করতে চাইছে সেই ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার নয়, যার কারণে এবার যে মার্কেটে সম্পূর্ণ ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার না থাকবে সেখানে ইনভেস্টাররাও কিন্তু কনফিউজ থাকে। ইনভেস্টাররা কি করবে, তারা ইনভেস্ট করবে নাকি করবে না, এই রকম একটা কনফিউশন তৈরি হয়। তো সেই রকম মার্কেটে সচরাচর ইনভেস্টাররা কিন্তু ইন্টারেস্ট দেখায় না। সেক্ষেত্রে কি করে, তারা কিন্তু অন্যান্য মার্কেটের দিকে ট্রান্সফার হয়ে যায়। তো এটাই হচ্ছে মূল কথা।
2025-এর প্রথম ত্রৈমাসিকে জ্যাফারিজের বন্ড ট্রেডিং ও ইকুইটি আন্ডাররাইটিং আয় প্রত্যাশার চেয়ে কমেছে, যেটা আমি বন্ডের দেখিয়েছিলাম। বন্ড যেভাবে সেলিং হচ্ছে, কয়েকদিন আগেই ভিডিও দিচ্ছি, যারা রেগুলার ফলো করেন তারা জানবেন, বাকিদের কথা আর বলছি না। তবে অ্যাডভাইজারি ও দেউ স্বাক্ষর আন্ডাররাইটিংয়ে বৃদ্ধি পেয়েছে। S&P 500 এবং ন্যাসডাক অসহ্য ট্যারিফ নীতির প্রেক্ষিতে ওঠানামা করছে, যেটা বললাম। আর ডিল মেকিং স্লোডাউন লেগেই থাকায় চাকরি চাপ আশঙ্কা প্রকট, মানে প্রচুর লোকের চাকরি যেতে পারে ইউএসএ। এছাড়া জ্যাফারিজ 2025-এ সেকেন্ডারি মার্কেটে বৃদ্ধির সম্ভাবনা উজ্জ্বল মনে করছে। তার মানে ইউএস মার্কেট বাদ দিয়ে বাকি অন্য আদার্স কোনো মার্কেটে অপরচুনিটি দেখছে, এবং সেক্ষেত্রে তিনি বলছেন ভারতীয় মার্কেট যথেষ্টভাবে শক্তিশালী। যেরকম আমি আপনাদের কিছু কিছু পয়েন্ট বলেছিলাম পজিটিভ, আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য কিছু কিছু যে পজিটিভ পয়েন্টগুলো, যেমন তার মধ্যে আমাদের ইনফ্লেশন ডাটা পজিটিভ, ইনফ্লেশন আমাদের কমছে, জিডিপি গ্রো হচ্ছে, জিডিপি ডাটা আমাদের ভালো। তার সাথে সাথে এই ডলারের ভ্যালুটা কমছে, মানে ডলারের তুলনায় ইন্ডিয়ান মানি স্ট্রং হচ্ছে, যেটা এফআইসদের জন্য একটা পজিটিভ জিনিস। ডলারের তুলনায় ইন্ডিয়ান মানি যত মজবুত হবে তত এফআইসরাও টাকা ইনভেস্টমেন্ট করবে, এবং তার সাথে সাথে আরবিআইও লিকুইডিটি ছেড়েছে বাজারে। এবং তার সাথে সাথে আমাদের Q4 রেজাল্টগুলো খুব সুন্দর আসছে। Q4 রেজাল্ট তুলনামূলক আগের তুলনায়, মানে লাস্ট ইয়ারে Q2 এবং Q3 তার তুলনায় Q4-এর যে পারফরমেন্স, সেই পারফরমেন্স যথেষ্ট বেটার আসছে। বিগত কয়েকদিন ধরে আমরা আমাদের মার্কেটেও কিন্তু একটা দারুণ র্যালিও দেখতে পেয়েছি। তো এই হচ্ছে জ্যাফারিসের মতামত। তো তিনি মোটামুটি এটাই বলতে চাইছেন যে ইউএস মার্কেটের তুলনায় ইন্ডিয়ান মার্কেট এখন যথেষ্ট স্ট্রং, ইন্ডিয়ান মার্কেটকে একটা ভালো জায়গায় রাখছেন, এটাই বলতে চাইছেন। তো যাই হোক, এই যে ব্যাপারগুলো বলছেন, এই ব্যাপারগুলো আমিও হয়তো আপনাদের সাথে কন্টিনিউয়াসলি ডিসকাস করে গেছি, যারা রেগুলার ফলো করেন তারা জানবেন। একটা কথা বলে রাখি তার মাঝখানে, সেটা হচ্ছে এই টেলিগ্রাম চ্যানেলে যারা যারা পার্টিকুলার কোনো স্টকের নাম দিয়ে, সবাই শুনবেন, আশা করি টেলিগ্রামে যতজন আছেন তারা প্রত্যেকেই ভিডিও ফলো করেন রেগুলার, তাদেরকে বলছি বিশেষ করে, যারা নাম লিখে জিজ্ঞাসা করছেন এই স্টকটি এখন এই মুহূর্তে কিনবো না, বুঝতে পারছি না। আবার কেউ কেউ বলছেন এই অমুক স্টকটি এখন প্রফিট বুক করব কি করব না, বুঝতে পারছি না। অমুক স্টকটি আর কি নিচে যাবে, অমুক স্টকটি আর কি এর থেকে ওপরে যাবে, এই রকম টাইপের কিছু কিছু কনফিউশনের যে সমস্ত প্রশ্নগুলো করছেন, যারাই করছেন, আমি কাউকে ছোট করছি না, আমি একটা সিম্পল কথা বলছি আপনাদের, ভালো করে কথাটা শুনবেন। যে শেয়ারটার ব্যাপারে আপনি বুঝতেই পারছেন না যে এই শেয়ারটা বাই করবেন কিনা, সেল করবেন কিনা, ওপরে যাবে কিনা, নিচে যাবে কিনা, অ্যাকচুয়ালি মানে এই কথাগুলো যে জিজ্ঞাসা করছেন, এই কথাগুলো কাকে জিজ্ঞাসা করছেন সেটাও কোনো বোঝা যাচ্ছে না, এবং এর উত্তরটাও কেউ আপনাকে দেবে না, আপনাকে নিজেকে ভেরিফাই করতে হবে। দেখুন, যাদের এই কনফিউশনটা হচ্ছে, এখন কেন ইনভেস্ট করছেন, আমার কথাটা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু আমি এরকম সোজাসুজিভাবেই কথা বলতে ভালোবাসি। তার জন্য অনেকে একটু রাগ পাক করেন, কিন্তু অনেকে ম্যাক্সিমাম মানুষ ভালোই বাসেন সোজা কথা বলি বলে। তো দেখুন, বুঝতে না পারছেন, ইনভেস্টমেন্ট করবেন না, আগে শেয়ার মার্কেটটা ভালো করে শিখুন। শেয়ার মার্কেট কিভাবে কাজ হয়, কি করতে হয় না করতে হয়, সম্পূর্ণ ব্যাপারগুলো আগে শিখুন, জানুন, বুঝুন, তারপর গিয়ে এখানে টাকা ইনভেস্ট করবেন। অত সোজা নয় শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করা, কিন্তু সেই ব্যাপারটা ততটাই সোজা যখন আপনি শিখে যাবেন। তো যতক্ষণ পর্যন্ত না শিখতে পারছেন ততক্ষণ পর্যন্ত ওরকম ইনভেস্টমেন্টেই যাবেন না। তাহলে আপনি ইনভেস্টমেন্টেই যদি না যান, তাহলে আপনাকে কাউকে জিজ্ঞাসাও করতে হবে না, কিছুই করতে হবে না। ঠিক আছে, এটা একটা রাস্তা। আরেকটা হচ্ছে বুঝতে পারছেন না প্রফিট বুক করবেন নাকি হোল্ড করবেন নাকি আরও এভারেজ করবেন। তো বুঝতে পারছেন না, শেয়ার কেনার আগে টার্গেট করুন, আমি অমুক শেয়ারটি 100 টাকাতে কিনেছি, আবার 80 টাকাতে কিনবো,
আবার 60 টাকাতে কিনবো, লাস্ট কিনবো 50 টাকায়, তারপরে আমি স্টকটি সেল করব 110 টাকা বা 120 টাকায়। টার্গেট করুন, লিখে রাখুন। মাথায় যখন কাজ করছে না, ডায়েরি পেন ইউজ করুন, লিখে রাখুন। সেখানে যখন মনে পড়বে, মানে বুঝতে পারবেন না, ডায়েরিটা খুলে দেখে নেবেন ওখানে কি লেখা আছে। এই শেয়ারটা যখন আমি কিনেছিলাম তখন আমার টার্গেটটা কী ছিল, সেই টার্গেটটা যদি হয়ে গিয়ে থাকে, ব্যাস, টার্গেট অ্যাচিভ, সেল করে দেবেন বা হোল্ড করবেন বা এভারেজ করবেন, যেই টার্গেটটা আপনি লিখে রেখেছেন। একদম সিম্পল। এই কনসেপ্টগুলো ক্লিয়ার করুন। শুনুন, স্টক মার্কেট হচ্ছে এমন একটা জায়গা, আপনার মাইন্ডটাকে আগে সেট করতে হবে। মার্কেট চলাকালীন ভলিটালিটি দেখে আপনার মাইন্ড অনেক রকমভাবে কাজ করবে। শুধুমাত্র কাজ করলে হবে না, সেই জায়গাটা আপনাকে কন্ট্রোল করতে হবে। সেই জায়গাটা, ওই যে মাইন্ডটা আপনার কাজ করছে, সেই আপনার মাইন্ডে কি কাজ করছে, সেই ব্যাপারগুলোকে নোট করুন, ডায়েরিতে নোট করে লিখে রাখুন। এখানে আপনাকে কেউ হেল্প করবে না, আপনাকে নিজেরটা নিজেই করতে হবে। ঠিক আছে? সেবির অনেক কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলো মেনটেন করে চলতে হয়। আমি টেলিগ্রাম চ্যানেলে সকলকেই বলে রেখেছি। মার্কেট চলাকালীন কোনো কাউকে কিছু বলা যাবে না। হ্যাঁ, আপনি কোনো ব্যাপারে কোনো একটা কিছুতে প্রবলেমে পড়েছেন, সেটা আপনি জানাতে চাইছেন, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। মানে আপনি বা আপনার ডিম্যাট অ্যাকাউন্টে কোনো একটা প্রবলেম হচ্ছে, কোনো কিছু একটা বুঝতে অসুবিধা হচ্ছে, বা কোনো একটা শেয়ার আপনি কিনতে যাচ্ছেন, সেটা কিনতে পারছেন না বা সেল করতে পারছেন না, এই রকম কোয়ারি থাকলে ঠিক আছে, সেগুলো করুন, কোনো অসুবিধা নেই। বা এডুকেশনাল কোনো কিছু জানতে চাইলে, আপনি কোনো একটা বিষয়ে কিছু জানতে চাইলে, সেই রকম প্রশ্ন অবশ্যই করতে পারেন, তাতে আপনি রিপ্লাই পাবেন। কিন্তু যে প্রশ্নগুলো বললাম, সেই প্রশ্নগুলো করলে রিপ্লাই পাবেন না। একদম সোজাসুজিভাবে বলে দিলাম। কে কী মনে করলেন জানি না, কারোর মনে আঘাত দিয়ে থাকলে ক্ষমা করবেন। আমি একটু এরকমভাবেই কথা বলতে ভালোবাসি। তো যাই হোক, আজকের মার্কেটের কিছু কিছু আপডেট দেব। যে শেয়ারগুলো গতকালকে রেজাল্টের ভিডিওটা পাননি, আমি একেবারে ঠিক করে নিয়েছিলাম যে একসাথেই দেবো। তো ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ঠিক আছে? গতকালকে এত সুন্দর একটা ভিডিও দিয়েছি, গত পরশু দিন সুন্দর একটা ভিডিও দিয়েছি, সবাই দেখেননি। জানি না কেন আপনাদের, মানে মার্কেট এই এত শুনুন, সব কিছু জিজ্ঞাসা করেই যদি হয়ে যেত, তাহলে সবাই কিন্তু বড়লোক হয়ে যেত। হয় না সেটা। আপনাকে কন্টিনিউয়াসলি রেগুলার আপডেট থাকতে হবে মার্কেট সম্বন্ধে। এত কষ্ট করে, এত গরমের মধ্যে অফিস থেকে ফিরে টাইম বের করে একটা ভিডিও তৈরি করে আপনাদের কাছে পরিবেশন করতে প্রচুর কষ্ট। এই কষ্টটা যারা আমার চ্যানেলে আছেন, তাদের মধ্যে যারা কন্টেন্ট তৈরি করেন, তারা খুব ভালো মতো জানে। তো এই কষ্টটা, মানে আমি যে আপনাদের জন্য এই কষ্টটা করছি, যতটুকুই করছি, যাদের মনে হচ্ছে যে কষ্ট করছি, তাহলে সেই কষ্টটা একটু ভালো করে ব্যাপারগুলো বুঝুন না, শিখুন না। কষ্টটা করছি কাদের জন্য? আমার জন্য। আমি কিন্তু এই যে টাইমটা দিচ্ছি আপনাদের, আমার ভিডিওতে ভিউজ দরকার নেই, কিন্তু আমি বলবো যে চ্যানেলে যারা আছেন, তারা তো অন্তত দেখুন, রেগুলার আপডেট থাকুন, তাহলে তো এই জিজ্ঞাসাবাদগুলো করতে হয় না। আমি যেভাবে গাইড করি আপনাদের, তাতে আমার মনে হয় না যে আপনার কোনো প্রবলেম হবে, কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি ফলো রাখতে হবে। কি বলছি, কি করতে হচ্ছে, মাঝের মধ্যেই আমি ঠিকঠাক যে কিভাবে আপনি কি করতে হবে, কোন জায়গায় কি করা উচিত না উচিত, সমস্ত কিছুই বলে দিই। কোনো শেয়ারের ব্যাপারে নেগেটিভ কিছু পয়েন্ট থাকলে, পজিটিভ কিছু থাকলে, সমস্ত কিছুই বলে দিই মোটামুটি যত কিছু। হ্যাঁ, 100% হয়তো হয় না, কিন্তু বলতে পারেন 90% দেওয়ার চেষ্টা করি, যতটুকু জানি। তো এই যে কষ্টটা করছি, এই কষ্টটা তো আপনাদের জন্যই করছি, আপনাদের সাহায্যের জন্যই তো করছি, যাতে আপনাদের একটু সুবিধা হয়। তো একটু সময় নষ্ট করুন না, কি আছে। দেখুন, প্রত্যেকেরই সময়ের দাম আছে, সেটা আমি জানি, এবং প্রত্যেকেই খুব ব্যস্ত, সেটাও আমি জানি। আমি নিজেও পার্সোনালি প্রচুর ব্যস্ত, তারপরেও কিন্তু আমি সময় বের করে ফেলি। তো সময় দেখুন সবার কাছেই আছে, আপনাকে খুঁজতে হবে আপনার নিজের পার্সোনাল টাইমটা কোনটা, এই টাইমটাকে আপনাকে বের করতে হবে। টাইম আপনার কাছে আছে। কেউ যদি বলেন যে আমার কাছে টাইম নেই, ভুল কথা বলছেন।
টাইম সবার কাছেই আছে, কিন্তু তিনি প্রপার ধরতে পারছেন না আপনার টাইমিংটা কখন। খোঁজার চেষ্টা করুন। এই কথাগুলো বললাম বলে কিছু মনে করবেন না, কিন্তু এগুলো বাস্তব কথা বললাম। আমি একটু মাঝের মধ্যে এরকম বলি, ঠিক আছে, খারাপ ভাববেন না। বাজাজ হাউজিং ফাইন্যান্স, বাজাজ হাউজিং ফাইন্যান্সের গতকালকে রেজাল্ট এসছে, Q4 রেজাল্ট। এবং আজকের দিনে আমরা যদি দেখি তাহলে বাজাজ হাউজিং ফাইন্যান্স নেগেটিভে ক্লোজিং দিয়েছে, কিন্তু বাজাজ হাউজিং ফাইন্যান্সের ওপেনিংটা পজিটিভিটি ছিল, পজিটিভ ওপেনিং হয়ে তারপরে কিছুটা প্রফিট বুকিং এসছে, ঠিক আছে। এবং ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা যদি দেখি তাহলে ওপর থেকে যতটা ডাউন হয়েছিল ধীরে ধীরে রিকভারি করছিল, আবার আজকে নর্মাল পারফরমেন্সই বলতে পারেন। তার মানে রেজাল্টের Q4 রেজাল্টের কোনো সেই রকম কিছু এফেক্ট দেখা যায়নি। বাজাজ হাউজিং ফাইন্যান্সের রেজাল্টটা কী এসছে, 2508 কোটি টাকা রেভিনিউ মার্চ কোয়ার্টারে, আগের কোয়ার্টারে 2449 কোটি, তো মোটামুটি 50 কোটি টাকা মতো বেড়েছে। ফ্ল্যাট পারফরমেন্স বলতে পারি, মানে এমন কিছু গ্রোথ হয়নি, আবার খারাপও হয়নি, নর্মাল। প্রিভিয়াস ইয়ারে যদি দেখি 1996 কোটি, ইয়ারলি একটু বেড়েছে, কোয়ার্টারলি নর্মাল পারফরমেন্স। ফাইন্যান্সিয়াল প্রফিট মার্জিনটা 1% কমেছে। নেট প্রফিটে যদি চলে আসি 548 কোটি ছিল 587 কোটি, ওই এভারেজ পারফরমেন্সই বলতে পারেন। ইপিএসে সামান্য পরিমাণ গ্রোথ হয়েছে। এনপিএটা এখানে আপডেট নেই, তবে আমি শিখিয়ে দিয়েছি, যারা রেগুলার ফলো করেন জানেন। টোটাল ইয়ারলি হিসাব কী দাঁড়ালো, 7600 কোটি আগের বছরে ছিল, এখন 9500 কোটি রেভিনিউ। এবং নেট প্রফিট 1700 কোটি ছিল, যেটা 2163 কোটি, তাহলে ইয়ারলি বেড়েছে। রিজার্ভসের পরিমাণ বেড়েছে, যেটা একটা পজিটিভ পয়েন্ট, এবং বোরোয়িংয়ের পরিমাণও বেড়েছে, যেটাও একটা পজিটিভ পয়েন্ট, যেহেতু ফাইন্যান্স কোম্পানি। ফিক্সড অ্যাসেটের পরিমাণ বেড়েছে এবং টোটাল অ্যাসেটের পরিমাণও বেড়েছে 1,02,000 কোটি। শেয়ার হোল্ডিং প্যাটার্নে কী চেঞ্জ হয়েছে, প্রমোটার হোল্ডিং অনেকটাই আছে, এফআইস ডিআইসের কাছে সামান্য হোল্ডিং আছে। এফআইস 0.01% বাই করেছে, ডিআইস সামান্য পরিমাণে সেল করেছে, এবং পাবলিকের কাছে 10%-এর নিচেই হোল্ডিং আছে। তো এই হচ্ছে ব্যাপার। যেটা রেজাল্ট এসছে তার তুলনায় তেমন কিছু রিয়াকশান দেখায়নি, তবে ওপেনিংটা পজিটিভে ছিল। নেক্সট হচ্ছে এলটিআই মাইন্ডট্রি। এলটিআই মাইন্ডট্রির আজকের পারফরমেন্স নর্মাল পারফরমেন্স, 0.25% নেগেটিভ, তো এভারেজ পারফরমেন্স। এটাও রেজাল্ট এসছে গতকাল, এবং ওপেনিংয়ে পজিটিভ ছিল, তারপর প্রফিট বুকিং আছে, তারপরে ধীরে ধীরে একটু বাইংয়ে হয়ে মোটামুটি ক্লোজিং এভারেজে ক্লোজিং দেয়। এক বছরের চার্ট প্যাটার্নটা যদি দেখি তাহলে এক বছরে একদম ওপরের টপ লেভেল থেকে নিচে লো লেভেলে ট্রেড করছে, সামান্য কিছুটা উঠেছে। দেখা যাক কী হয়। রেজাল্টটা কী এসছে একটু দেখে নিই। এলটিআই মাইন্ডটির রেজাল্টটা কী এসছে, 9772 কোটি টাকা রেভিনিউ এসছে, যেটা আগের কোয়ার্টারে ছিল 9661 কোটি, তো কিছুটা হলেও বেড়েছে, ঠিক আছে। অপারেটিং প্রফিট মার্জিন 16%, সেমই আছে। নেট প্রফিটে যদি দেখি 1087 কোটি ছিল, সেটা বেড়ে 1129 কোটি, তাহলে নেট প্রফিট বেড়েছে, যেটা একটা ভালো পয়েন্ট। ইয়ারলি পারফরমেন্স যদি দেখি 35,500 কোটি আগের বছরে ছিল, যেটা বেড়ে 38,000 কোটি হয়েছে, তাহলে বেড়েছে। আর নেট প্রফিট ইয়ারলি 4,585 কোটি থেকে 4,602 কোটি, ইয়ারলি নেট প্রফিটে সামান্য গ্রোথ হয়েছে। রিজার্ভস আছে কোম্পানির কাছে 22,600 কোটি, এবং বোরোয়িং 2,100 কোটি। রিজার্ভস তুলনায় বোরোয়িং প্রচুর কম, ফিক্সড অ্যাসেটের পরিমাণ বেড়েছে, এবং টোটাল অ্যাসেটের পরিমাণও ধীরে ধীরে বাড়ছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে কিছু চেঞ্জ হয়েছে কিনা দেখে নেবো। প্রমোটার হোল্ডিং সেমই আছে, এফআইস হোল্ডিং একটু সেল হয়েছে, ডিআইস হোল্ডিং একটু বেড়েছে, গভর্নমেন্টের কাছে সামান্য হোল্ডিং আছে, পাবলিক হোল্ডিং সেল হচ্ছে। পাবলিক হোল্ডিং ধীরে ধীরে সেল হচ্ছে, এবং ডিআইস মাল কিনছে, এফআইসও সেল করছে, ডিআইসও মাল কিনেছে। তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্ন একদম পারফেক্ট আছে, ওপর থেকে নিচে আছে, এবং আজকে রেজাল্টের যে রিয়াকশান সেটা আমরা কিছুই দেখতে পাইনি, এভারেজ পারফরমেন্স। নেক্সট হচ্ছে টাটা কনজিউমার, নিফটি 50 স্টক, 1160 টাকা শেয়ার প্রাইস, আজকের দিনে পজিটিভ ক্লোজিং দিয়েছে, প্রায় 1%-এর কাছাকাছি। এবং গত এক বছরের চার্ট প্যাটার্নটা যদি ফলো করি তাহলে নিচ থেকে একটা ইউসেপ তৈরি করছে। রাইট কোম্পানি তো ইউসেপ অলওয়েজ বানায়, ধীরে ধীরে ইউসেপ তৈরি করছে। রেজাল্টার এফেক্ট তেমন কিছুই নয়, 1% পজিটিভ, তো বড় কিছু এফেক্ট আমরা দেখতে পাইনি রেজাল্টে। তো টাটা কনজিউমারের রেজাল্টটা কী এসছে, 4,608 কোটি, যেটা আগের কোয়ার্টারের রেভিনিউ ছিল 4,444 কোটি, তাহলে রেভিনিউটা বেড়েছে।
অপারেটিং প্রফিট মার্জিন সেম আছে 13%। নেট প্রফিটে যদি চলে আসি তাহলে 349 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 282 কোটি। তাহলে নেট প্রফিটে দারুণ একটা জাম্প দেখা যাচ্ছে, যেটা ইপিএস আমরা বুঝতে পারছি। ইয়ারলি পারফরমেন্সটা দেখে নেবো, 15,200 কোটি, সেটা বেড়ে 17,600 কোটি। তাহলে রেভিনিউ বেড়েছে বছরে। নেট প্রফিট 1,215 কোটি থেকে 1,287 কোটি। নেট প্রফিটেও একটা আপসাইড দেখতে পাচ্ছি সামান্য। রিজার্ভস 19,000 কোটি, রিজার্ভস কন্টিনিউ বাড়ছে এবং বোরিং রিজার্ভসের তুলনায় প্রচুর কম। ফিক্সড অ্যাসেটের পরিমাণ বাড়ছে এবং টোটাল অ্যাসেটের পরিমাণও ধীরে ধীরে বাড়ছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নটায় যদি চলে আসি তাহলে প্রোমোটার হোল্ডিং সেমই আছে। এফআইস হোল্ডিং বেড়েছে, এফআইস হোল্ডিং একটু সেল হয়েছে। উল্টো দিকে ডিআইসের হোল্ডিং দেখতে পাচ্ছি বেড়েছে এবং পাবলিক হোল্ডিং একটু সেল হয়েছে। তার মানে এফআইস এবং পাবলিক যতটা মাল সেল করেছে সেটা ডিআইস কিন্তু কিনে নিয়েছে। তাহলে রেজাল্টটা ঠিকঠাকই এসছে। নেক্সট কোম্পানিটি হচ্ছে ডেন নেটওয়ার্কস লিমিটেড। এটাও রিলায়েন্সের একটা কোম্পানি। 34 টাকা 25 পয়সা শেয়ার প্রাইস এবং আজকের দিনে দাঁড়িয়ে নর্মাল পারফরমেন্স, যেমনটা রেগুলার পারফরমেন্স তেমনই পারফরমেন্স কিন্তু দেখিয়েছে। তো চার্ট প্যাটার্নে কোনো এফেক্ট দেখতে পাচ্ছি না। গতকাল রেজাল্ট এসছে। গত এক বছরের চার্ট প্যাটার্ন যদি দেখি তাহলে ওপর থেকে অনেকটা কারেকশন হয়ে একটা রেঞ্জ ধরে আছে। দেখে নিই রেজাল্টটা কেমন আসলো। এই কোম্পানিটি রিলায়েন্সের কোম্পানি বটে, তবে আমার কাছে এটা একটা পেনি স্টক। কারণটা হচ্ছে এর মার্কেট ক্যাপটা দেখুন 1,646 কোটি। তার মানে বুঝতেই পারছেন এটা পেনি স্টক বলি আমি এটাকে। তো মার্চ কোয়ার্টারে রেভিনিউটা যদি দেখি তাহলে 248 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 261 কোটি। তাহলে রেভিনিউতে একটা ডাউন সাইড দেখতে পাচ্ছি আমরা কোয়ার্টার বেসিস। এবং এভারেজ পারফরমেন্স মোটামুটি 200-250 এই রেঞ্জের মধ্যেই চলছে। তবে অপারেটিং প্রফিট মার্জিনটা একটু বেড়েছে, যেটা একটা ভালো পয়েন্ট। এবং নেট প্রফিটে আমরা দেখতে পাচ্ছি একটা গ্রোথ 42 কোটি থেকে 60 কোটি এবং ইপিএসও একটা গ্রোথ দেখতে পাচ্ছি। তাহলে কোয়ার্টারলি রেজাল্টটা তুলনামূলক বেটার, যেটা মার্কেটের পছন্দই হয়েছে বলতে পারি, নাহলে বড়সড় পিটাই চলতো। ইয়ারলি পারফরমেন্স যদি দেখি 1,005 কোটি, যেটা 1,081 কোটি ছিল আগের বছরে। তাহলে কিছুটা ডাউন পারফরমেন্স বলবো। নেট প্রফিট যদি দেখি তাহলে নেট প্রফিটেও কিছুটা ডাউন, স্টকটিও আগে থেকে ডাউন হয়েই আছে। তো পেনি স্টক, ছোটো কোম্পানির পারফরমেন্স ভালো করতে হবে, নাহলে তো কিছুই হবে না। ইপিএসও একটু ডাউন দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, বাকি জিনিস একটু যদি চেক করি তাহলে মার্চ কোয়ার্টার আপডেট হয়ে গেছে। রিজার্ভসের পরিমাণটা কন্টিনিউয়াসলি বাড়ছে, যেটা একটা ভালো সাইন। এবং বোরোয়িংটা কিন্তু কম আছে প্রচুর, বোরোয়িংটাও ধীরে ধীরে কমছে। এই জায়গাটা একটা খুব ভালো প্লাস পয়েন্ট দেখতে পাচ্ছি। ফিক্সড অ্যাসেট আছে 463 কোটি টাকা এবং টোটাল অ্যাসেট আছে 4,142 কোটি। টোটাল অ্যাসেটটা বাড়ছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নটা একটু চেক করব, যেখানে প্রোমোটার হোল্ডিং মোটামুটি 75% আছে। এফআইসকে দেখতে পাচ্ছি কিছুটা মাল কিনেছে, ডিআইস সামান্য সেল করেছে, তবে তুলনামূলক এফআইস ডিআইসের কাছে কম হোল্ডিং আছে। পাবলিকের কাছে 24% হোল্ডিং আছে, সামান্য 0.02% কমেছে। প্রোমোটার হোল্ডিংয়ের এখানে যদি মারি তাহলে দেখতেই পাচ্ছেন জিও। তাহলে জিও কার কোম্পানি বুঝতেই পারছেন। তাহলে মোটামুটি ফান্ডামেন্টাল ঠিকঠাক আছে, তবে রেভিনিউ এবং নেট প্রফিটে সেইভাবে গ্রোথ নেই, যার কারণে গ্রোথ যেখানে না থাকবে সেখানে কিছুই হবে না। নেক্সট হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড। আজকে 4% একটা ক্র্যাশ বলতে পারি। তো মার্কেট চলাকালীন কোম্পানির রেজাল্ট চলে আসে এবং রেজাল্টের এফেক্ট বোঝাই যাচ্ছে এবং তারপরে ফ্ল্যাট। তাহলে এবং এক বছরের চার্ট প্যাটার্নটা একটু দেখে নিই। এক বছরের চার্ট প্যাটার্নে উপরের টপ লেভেল থেকে নিচে এসে ধীরে ধীরে একটা ইউসেপ তৈরি করছিল। তার মানে রেজাল্টটা মার্কেটের পছন্দ হয়নি, যার কারণে একটা ডাউন সাইড মুভমেন্ট দেখতে পাচ্ছি আমরা। দেখে নিই রেজাল্টটা কী এসছে। তো হিন্দুস্তান ইউনিলিভারও নিফটি 50-র স্টক 15,670 কোটি টাকা রেভিনিউ এসছে, যেটা আগের কোয়ার্টারে ছিল 15,818 কোটি। তাহলে রেভিনিউতে কোয়ার্টারলি একটা ডাউনফল দেখতে পাচ্ছি। অপারেটিং প্রফিট মার্জিন সেমই আছে। নেট প্রফিটে যদি চলে আসি তাহলে নেট প্রফিটেও একটা ডাউন সাইড দেখতে পাচ্ছি। 2,989 কোটি ছিল, সেটা কমে 2,475 কোটি এবং ইপিএসেও ডাউনফল দেখতে পাচ্ছি, যার কারণে মার্কেটের পছন্দ হয়নি এবং একটা পিটাই হয়েছে। এই পিটাই কতক্ষণ চলবে সেটা কেউ জানে না, সুতরাং ওটা জিজ্ঞাসা করে লাভ নেই। ইয়ারলি পারফরমেন্স যদি দেখি 61,896 কোটি, সেটা বেড়ে 63,121 কোটি।
তাহলে ইয়ারলি রেভিনিউটা বেড়েছে। নেট প্রফিট যদি দেখি 10,282 কোটি, 10,671 কোটি। ইয়ারলি পারফরমেন্স ঠিক আছে, ইপিএসও বেড়েছে, তবে কোয়ার্টারলি পারফরমেন্স ঠিকঠাক হয়নি। রিজার্ভস যদি দেখি তাহলে 49,000 কোটি এবং রিজার্ভসের তুলনায় বোরোয়িং প্রচুর কম, 1,648 কোটি। ফিক্সড অ্যাসেটের পরিমাণ বাড়ছে, টোটাল অ্যাসেটের পরিমাণ বাড়ছে, এগুলো দেখতে হয় না যদিও বা বড় কোম্পানি। প্রোমোটার হোল্ডিং 62% আছে, এফআইস ডিআইস সকলের কাছে হোল্ডিং হয়েছে। এফআইস একটু মাল সেল করেছে, ডিআইস মাল কিনেছে এবং পাবলিকের কাছে এই সমস্ত স্টকের হোল্ডিং খুবই কম থাকে, কিছুটা 0.1% কমেছে, 10%-এর একটু বেশি আছে হোল্ডিং পাবলিকের কাছে। তো রেজাল্টটা যা দেখলাম তাতে কোয়ার্টারলি ডাউন এসছে, তার মানে ডাউন এসছে। এবার যদি নিচে যায় তাহলে সেখানে একটা অপরচুনিটি তৈরি হবে, কারণ রাইট কোম্পানি, এটা আমার কাছে একটা রাইট কোম্পানি এবং একটা দুটো রেজাল্ট এদিক ওদিক হতে পারে, ঠিক আছে। তো সেটাকে একটা অপরচুনিটি হিসাবেই দেখব আমি, তবে মানে এটা আমার ব্যক্তিগত ধারণা বলছি। নেক্সট হচ্ছে নেসলে ইন্ডিয়া লিমিটেড। তো আজকের দিনে মোটামুটি ফ্ল্যাট পারফরমেন্সই বলতে পারি, 0.26%। তবে এই জায়গাটায় একটা আমরা নেগেটিভ ক্যান্ডেল দেখতে পেয়েছি এবং তারপরে ধীরে ধীরে একটু বাইংও হয়েছে বটে। তো এটাও রেজাল্ট চলে এসে মার্কেট চলাকালীন, দেখে নিই। আচ্ছা, গত এক বছরের পারফরমেন্স দেখে নিই একটু। এক বছরের পারফরমেন্স যদি চেক করি তাহলে উপর থেকে নিচে নেমে এক রেঞ্জের মধ্যে দাঁড়িয়েছিল দীর্ঘদিন, তারপরে ধীরে ধীরে এখন একটু রিকভারি চালু করেছে। এবার কোয়ার্টার রেজাল্ট কি বলছে, এটাও একটা রাইট কোম্পানি এবং ইউসেপ বানায়, যখনই নিচে একটা ইউসেপ তৈরি করে এবং এখানেও একটা ইউসেপ তৈরি হচ্ছিল। এবার রেজাল্ট চলে এসছে তার মাঝখানে, রেজাল্টের এফেক্ট তো অবশ্যই দেখতে হবে, তো দেখে নিই। তো নেসলে ইন্ডিয়ার রেজাল্টটা কী এসছে মার্চ কোয়ার্টারে 5,504 কোটি টাকা, যেটা আগের কোয়ার্টারে ছিল 4,780 কোটি টাকা। তার মানে রেভিনিউতে আমরা দারুণ একটা জাম্প দেখতে পাচ্ছি, তাহলে রেভিনিউ একদম পারফেক্ট। অপারেটিং প্রফিট মার্জিন যদি দেখি তাহলে সেখানেও একটা গ্রোথ দেখতে পাচ্ছি, 23% থেকে 25%। নেট প্রফিটেও যদি চলে আসি তাহলে নেট প্রফিটেও 688 কোটি থেকে 873 কোটি, তাহলে নেট ইপিএসও একটা আপসাইড দেখতে পাচ্ছি এবং নেট প্রফিট দারুণ পরিমাণে, নেট প্রফিট এবং রেভিনিউ দুটোই দারুণ গ্রোথ দেখতে পাচ্ছি। তার মানে রেজাল্টটা আমি যেটা দেখছি সেটা কিন্তু ফাটাফাটি, এটা আমার ধারণা। তবে মার্কেটের কি পছন্দ হবে না হবে সেটা তো মার্কেটের উপর নির্ভর করছে, ঠিক আছে। তো 2025-এ টোটাল ইয়ারলি কী দাঁড়ালো, 20,200 কোটি রেভিনিউ এবং নেট প্রফিট 3,208 কোটি। এবার চলে আসবো কোম্পানির কাছে রিজার্ভস কত আছে। রিজার্ভস আছে 3,918 কোটি, 14 কোটি এবং বোরোয়িং 1,167 কোটি। রিজার্ভসের তুলনায় বোরোয়িং কম আছে। ফিক্সড অ্যাসেটের পরিমাণ 5,400 কোটি, টোটাল অ্যাসেট 12,000 কোটি। শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে আসবো, যেখানে মার্চ কোয়ার্টার আপডেট হয়ে গেছে। প্রোমোটার হোল্ডিং সেমই আছে। এফআইস হোল্ডিং একটু সেল হয়েছে, কন্টিনিউ সেল হচ্ছে এবং ডিআইস হোল্ডিং যদি দেখি তাহলে ডিআইস হোল্ডিং কন্টিনিউ একটু ধীরে ধীরে বাড়ছে ডিআইস, এবং পাবলিকের হোল্ডিং এখান থেকে এখানে কিছুটা বেড়েছিল আবার একটু সেল হয়েছে। তাহলে রেজাল্টটা যেটা দেখলাম সেটা দারুণ রেজাল্ট দেখলাম। নেক্সট হচ্ছে প্রেসিডেন্ট সিস্টেমস লিমিটেড। তো আজকের দিনে নেগেটিভ ক্লোজিং দিয়েছে 0.42%, কিন্তু এটা যদি ওপরের টপ লেভেল থেকে ক্যালকুলেট করি আজকের দিনে তাহলে ওপরের টপ লেভেল থেকে প্রায় 4.25% নেগেটিভ হয়েছে এবং এটা প্লাসেই দৌড়াচ্ছিল। তবে এখান থেকে একটা আমরা রেড ক্যান্ডেল দেখতে পাই এবং তারপর কন্টিনিউ নিচে। আচ্ছা, এক বছরের চার্ট প্যাটার্নটা একটু ফলো করে নিই, তাহলে এক বছরে একটা ভালো রিটার্ন আছে এবং এখান থেকে একটা কারেকশান মোডে ছিল, ধীরে ধীরে রিকভারি করছিল। এবার রেজাল্টটা চলে এসছে, তো রেজাল্টটা কী আসলো সেটা দেখে নেব। তো প্রেসিডেন্ট সিস্টেমের রেজাল্ট এসছে 3,242 কোটি টাকা, যেটা আগের কোয়ার্টারে ছিল 3,062 কোটি টাকা এবং কন্টিনিউয়াসলি কোয়ার্টার ওয়ান কোয়ার্টার বেসিস ধীরে ধীরে বাড়ছে এবং এই কোয়ার্টারেও রেভিনিউটা কিন্তু ফাটাফাটি বলবো, ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। অপারেটিং প্রফিট মার্জিন সেম আছে 18%। নেট প্রফিটে যদি চলে আসি তাহলে নেট প্রফিটে একটু ডাউন সাইড দেখতে পাচ্ছি, 373 কোটি থেকে 396 কোটি। এই জায়গাটায় একটু ডাউন দেখা যাচ্ছে, মানে তুলনামূলক যেভাবে বাড়ার কথা ছিল সেভাবে বাড়েনি, তার মানে একটু খরচটা বেশি হয়েছে। ইপিএসেও সামান্য একটা গ্রোথ দেখা যাচ্ছে, যার কারণে মার্কেট একটু নেগেটিভ রিয়াকশান দেখিয়েছে। তবে তুলনামূলক পারফরমেন্সটা ঠিক আছে, খারাপ বলবো না। ইয়ারলি পারফরমেন্স যদি দেখি তাহলে 11,939 কোটি, যেটা আগের বছরে ছিল 9,822 কোটি।
তাহলে ইয়ারলি পারফরমেন্স একদম পারফেক্ট। নেট প্রফিট যদি দেখি 1093 কোটি থেকে 1400 কোটি। ইপিএস ধীরে ধীরে বাড়ছে, তাহলে ঠিক আছে রেজাল্ট একদম। রিজার্ভস যদি দেখি 6200 কোটি, রিজার্ভস কন্টিনিউ বাড়ছে। বোরিং 311 কোটি, বোরিং ধীরে ধীরে কমছে এবং রিজার্ভস তুলনায় বোরিং প্রচুর কম। ফিক্সড অ্যাসেটের পরিমাণ 2600 কোটি, টোটাল অ্যাসেটের পরিমাণ 8700 কোটি, টোটাল অ্যাসেটও বাড়ছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নটা চেক করে নেব। প্রোমোটার হোল্ডিং 3.5%। এফআইসকে যদি দেখি, এফআইস এখান থেকে এখানে বাই করেছিল, আবার সামান্য সেল করেছে। আর ডিআইসকে যদি দেখি, তাহলে ডিআইস এখান থেকে এখানে সেল করেছিল, আবার কিছুটা বাই করেছে। এবং পাবলিককে যদি দেখি, পাবলিক কিছুটা মাল বাই করেছে। ম্যাক্সিমাম হোল্ডিংটা বড় প্লেয়ারদের কাছেই আছে। তো এভারেজ শেয়ার হোল্ডিং প্যাটার্ন আছে, রেজাল্টটা ঠিকঠাকই আছে, রেজাল্টটা খারাপ বলবো না। নেক্সট হচ্ছে এসবিআই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এটাও নিফটির আরেকটি স্টক, 1615 টাকা শেয়ার প্রাইস। এটার আজকের পারফরমেন্স যদি আমরা চেক করি, তাহলে নেগেটিভ রিটার্ন, এবং মানে মার্কেট চলাকালীন রেজাল্টটা আসেনি যদিও বা, তবে এই রেজাল্টটা মানে আমরা আগামীকাল বুঝতে পারবো। আপাতত 1 বছরের পারফরমেন্স আমরা যদি চেক করি, তাহলে ওপর থেকে নিচে নেমে ধীরে ধীরে একটা ইউসেপ বানানোর চেষ্টা চলছে, ঠিক আছে। এবার রেজাল্টের এফেক্টটা কী আসে সেটা দেখতে হবে, রেজাল্টটা কী আসলো সেটাও দেখতে হবে, দেখে নিই। তো এসবিআই লাইফ ইন্স্যুরেন্সের মার্চ কোয়ার্টারে রেভিনিউ এসছে 23,071 কোটি টাকা, যেটা আগের কোয়ার্টারে ছিল 18,862 কোটি টাকা। তার মানে রেভিনিউটা দারুণ পরিমাণে বেড়েছে। ইয়ারলি একটু দেখতে হবে এই রেজাল্টটা। ইয়ারলি যদি দেখি 36,255 কোটি, সেখান থেকে একটু ডাউন, ইয়ারলি একটু ডাউন, কোয়ার্টারলি পারফরমেন্স ঠিক আছে। অপারেটিং প্রফিট মার্জিনটা নেগেটিভ হয়ে গেছে, তার মানে একটু খরচ হয়েছে। ইন্স্যুরেন্স কোম্পানি, খরচ হয়েছে, ইন্স্যুরেন্স ক্লেম হয়েছে। আচ্ছা, নেট প্রফিটে যদি আমরা দেখি, তাহলে নেট প্রফিট কিন্তু দারুণ পরিমাণে বেড়েছে। কি করে বাড়লো? অপারেটিং প্রফিট নেগেটিভ 551 কোটি থেকে 814 কোটি, এবং ইপিএসেও দারুণ একটা বুম দেখতে পাচ্ছি আমরা। কিন্তু কেন হলো নেট প্রফিটটা? সেটা হচ্ছে আদার ইনকাম। কোম্পানি আদার ইনকাম থেকে আদার ইনকাম দেখিয়ে এই নেট প্রফিটটা চলে এসছে, যার কারণে এটা। এবার আগামীকাল মার্কেট ওপেনিং হওয়ার পর কী রিয়াকশন দেখায় সেটা দেখতে হবে আমাদের। ইয়ারলি পারফরমেন্স যদি দেখি, তাহলে 1,31,000 কোটি, সেখান থেকে কমেছে 1,16,000 কোটি। ইয়ারলি পারফরমেন্স ডাউন। নেট প্রফিট যদি দেখি 1,894 কোটি থেকে 2,413 কোটি। নেট প্রফিট আবার গ্রোথ এসছে, ইপিএসেও গ্রোথ এসছে। রিজার্ভস যদি দেখি, তাহলে রিজার্ভসের পরিমাণ কোম্পানির কাছে 15,983 কোটি। রিজার্ভসের পরিমাণ কন্টিনিউয়াসলি বাড়ছে, যেটা একটা খুব ভালো পয়েন্ট, এবং বোরিং নেই, তাহলে এদিক থেকে একদম পারফেক্ট। ফিক্সড অ্যাসেট 590 কোটি আছে, এবং টোটাল অ্যাসেট 4,57,000 কোটি টাকা। অনেক বড় কোম্পানি, এবং এসবিআই আর নতুন করে কিছু বলারই নেই। প্রোমোটার হোল্ডিং অনেকটাই আছে, 55% প্লাস। এফআইসের কাছে হোল্ডিং আছে, ডিআইসের কাছে হোল্ডিং আছে। এফআইস হোল্ডিং যদি দেখি, তাহলে এফআইস হোল্ডিং অনেকটাই সেল হয়েছে, কন্টিনিউয়াসলি সেলও হচ্ছে। এবং সেদিক থেকে ডিআইসকে আমরা যদি দেখি, ডিআইস কন্টিনিউয়াসলি কিন্তু তাদের স্টেক বাড়িয়েছে, এবং পাবলিক এখান থেকে এখানে কিছুটা বাড়িয়েছিল, আবার সেল করেছে পাবলিক, এবং পাবলিকের কাছে 5%-এরও নিচে মাল। তার মানে ম্যাক্স পুরো হোল্ডিংটাই কিন্তু ডিআইস বাই করে নিয়েছে। তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্ন একদম পারফেক্ট। রেজাল্টটা রেভিনিউতে ঠিক আছে, তবে নেট প্রফিটে একটু মানে আদার ইনকামটা বাদ দিলে সেটা নেগেটিভেই দাঁড়ায়। তো আদার ইনকামের জন্য পজিটিভ দেখা গেছে। এবার মার্কেট ওপেন হওয়ার পর রিয়াকশানটা দেখতে হবে, কিছু দিনের মুভমেন্ট বুঝতে হবে, তবে গিয়ে দেখা যাবে কি হচ্ছে। তো এই রেজাল্টগুলো আজকের দিনে চলে এসছে। আরও অনেক রেজাল্ট বাকি আছে এখনও, সেগুলো এখনও আপডেট হয়নি। আপডেট হলে আমি আবার ভিডিও করে দিয়ে দেবো। আচ্ছা, একটা স্টকের ব্যাপারে একটু একটা ছোট্ট নিউজ আছে। নিউজটা হচ্ছে আদানি গ্রিন এনার্জিকে নিয়ে। তো আদানি গ্রিন এনার্জি রাইজ আফটার আর্ম, মানে আদানি গ্রিন এনার্জির মধ্যে যে সাবসিডি আছে তারা সাইন করেছে পার্টনারশিপ 1250 মেগাওয়াট এনার্জি স্টোরেজ প্রজেক্ট, ঠিক আছে। এটা একটা অর্ডার পেয়েছে। তো এই যে সাবসিডারি আদানি হাইড্রো এনার্জি 5, ঠিক আছে, এরা অর্ডারটা পেয়েছে কাদের কাছ থেকে? উত্তরপ্রদেশ পাওয়ার কর্পোরেশন, ঠিক আছে, ইউপি থেকে অর্ডারটা পেয়েছে। টোটাল
1250 মেগাওয়াট পাওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে অর্ডার। এই হাইড্রো এনার্জি, হাইড্রো পাওয়ার, হাইড্রো স্টোরেজ প্রজেক্টস। আচ্ছা, এবার কোম্পানি আরও একটা অ্যানাউন্সমেন্ট করেছে, সেটা হচ্ছে এই যে 50 গিগাওয়াট পাওয়ার বাই 2030। এটা কোম্পানি হ্যাজ সেট এ টার্গেট অফ অ্যাচিভ। কোম্পানি 50 গিগাওয়াট 2030-এর মধ্যে তাদের টার্গেট আছে বিদ্যুৎ উৎপন্ন করার। ঠিক আছে, এটাও কোম্পানি তার সাথে সাথে অ্যানাউন্সমেন্ট করেছে। ঠিক আছে, তো এটা একটা এই কোম্পানির জন্য একটা পজিটিভ পয়েন্ট। তো এটা একটা আজকের দিনে খবর ছিল যে অর্ডারটা পেয়েছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এরকম অর্ডার কন্টিনিউয়াসলি মাঝের মধ্যেই পেতে থাকে, তো চোখে পড়লো তাই আপনাদের সামনে তুলে ধরলাম। তো মোটামুটি ভিডিওতে দেখানো স্টকগুলি কোনো রেকমেন্ডেশন হিসাবে নেবেন না, পুরো ভিডিওটাই সম্পূর্ণ এডুকেশান পারপাস, রেজাল্ট পারপাস, কী এসছে না এসছে এবং যে মতামতটা দিলাম সেটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তো এত কষ্ট করে গরমের মধ্যে ভিডিওটা শ্যুট করেছি, একটা অন্তত লাইক আপনাদের কাছে পেতেই পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি রেগুলারই কিছু না কিছু ভিডিও দিয়ে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।